আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রফিকুল ইসলাম বকুল, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ এবং সম্পাদক সহসাধারণ সহসাংগঠনিক সহ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার বিপ্লবী সভাপতি শাহিনুর রহমান শাহিন এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জুলহাস মিদা সহ যারা উপস্থিত আছেন এবং উপস্থিত রয়েছেন ঢাকা কলেজ শাখার বিপ্লবী সহসভাপতি যিনি নিখোঁজ রয়েছেন গত 12 দিন ধরে, তার বাবা আবুল হোসেন সর্দার, যিনি আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন। উনি কথা বলবেন, আপনারা ধৈর্য সহকারে শোনার জন্য আমরা অনুরোধ করছি। আমরা শুরুতে যে বিষয়টি আপনাদের নিকট উপস্থাপন করছি সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড রোম স্ট্যাটিউট অনুযায়ী গুম করা একটি মানবাধিকার অপরাধ, যেটি আইনের ভাষায় ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। গুমের শিকার এদেশে হয়েছে 1972 সাল থেকে। 1972 সালের 30 জানুয়ারি জহির রায়হানকে গুমের সংস্কৃতির মাধ্যমে এদেশের গুমের সংস্কৃতি তৈরি হয়েছিল এবং গত 12 বছরে আপনারা দেখেছেন মানবাধিকার কমিশনের হিসাব অনুযায়ী শুধুমাত্র 895 জন বাংলাদেশে গত 12 বছরে গুমের শিকার হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু গুমের বিষয়ে আতঙ্কিত নয়, সারা দেশের এবং সারা বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশের যে গত 1 দশকের বেশি সময় ধরে যে গুমের সংস্কৃতি চলছে সেটির বিষয়ে তারা খুবই আতঙ্কিত বোধ করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ন্যায় এবং মানবাধিকার সংগ্রাম এবং মূল্যবোধের ভিত্তিতে এদেশের স্বাধীনতা সংগ্রামে বিশ্বাস করে, একই সাথে যে আদর্শকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই সে আদর্শের বিপরীতে এই খুনি হাসিনা সরকার যেভাবে এদেশের শাসনতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করছে তার বিপরীতে গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবিরাম সংগ্রাম করে যাচ্ছে। আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে আপনাদের সম্মুখে এখন সংক্ষেপে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিবকে। ঢাকা কলেজ ছাত্রদলের 1 নং সহসভাপতি, আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা এবং রাজপথে পরীক্ষিত ছাত্র নেতৃত্ব, যে নেতৃত্বের মাধ্যমে ঢাকা কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি 1 নং সহসভাপতি হিসেবে জায়গা করে নিয়েছে, সেই সংগ্রামী নেতৃত্ব আতিকুর রহমান রাসেলকে গত 1 জুলাই সোমবার সন্ধ্যায় লালবাগ এরিয়ায় আজিমপুর থেকে, লালবাগ জোনের আজিমপুর থেকে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদা পোশাকধারীরা প্লিজ সাদা পোশাকধারীরা তাকে উঠিয়ে নিয়ে যায়। তারপর থেকে আজ অবধি আমরা বারবার পরিবারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ প্রশাসনের সকল পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি। আমরা আপনাদের মাধ্যমেই রাসেলকে ফিরিয়ে পাওয়ার জন্য আকুতি জানিয়েছি, কিন্তু আজ অবধি আজকের দিন পর্যন্ত রাসেলের কোনো হদিস আমরা পাইনি। শুধু তাই নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বাহিনী তাকে স্বীকার করছে না যে তাকে কোথায় গুম করে রাখা হয়েছে। এবং সবচেয়ে বড় অবাক
আস্তে ভাই আস্তে প্লিজ, সাংবাদিক ভাইরা এবং প্লিজ। উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ, আতিকুর রহমান রাসেলকে গত 1 জুলাই এই আজিমপুর থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর থেকে আমরা পরিবার সহ ছাত্রদল সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সকল পর্যায়ে আমরা যোগাযোগ করেছি, কিন্তু তারা কেউ স্বীকারই করছে না যে তাকে রাসেলকে কোথায় গুম করে রাখা হয়েছে। সবচেয়ে অবাক করার যে বিষয়টি সেটি হলো, আপনি লক্ষ্য করে থাকবেন যে আমরা যে সময়টার কথা উল্লেখ করলাম, যে আজিমপুর থেকে যে সময় উঠিয়ে নিয়ে যাওয়া হলো, সেই সময় কিন্তু সেখানে অনেকগুলো সিসি ক্যামেরা রয়েছে। তো সেই সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করলেই কিন্তু জানা যাবে যে আতিকুর রহমান রাসেলকে কে বা কারা এবং কোথায় উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু অতীব দুঃখের বিষয়ে জানাচ্ছি যে লালবাগ জোনের যে ডিবি নেতৃবৃন্দ এবং ডিবি কর্মকর্তা এবং প্রশাসনের যে নেতৃবৃন্দ, প্রশাসনের যে কর্মকর্তা রয়েছেন, তারা এ বিষয়ে সামান্যতম আমাদের সহযোগিতা করছেন না। তাদেরকে আমরা বারবার আগ্রহ জানিয়েছি যে আপনারা সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে আপনি ঘটনাটি বিশ্লেষণ করুন, কিন্তু তাদের কাছ থেকে আমরা সত্যিকার অর্থে যে সহযোগিতা সেটা আমরা পাচ্ছি না। গতকাল আমরা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। তো আমরা আপনাদের মাধ্যমে একটি কথা শুধু বলতে চাই, ছাত্রদল বিগত 15টি বছর ধরেই এই গুম খুন নির্যাতনকে সহ্য করে রাজপথে বারবার নির্যাতিত এবং রক্ত দিয়েই কিন্তু রাজপথে টিকে রয়েছে। এই রাসেলকে গুম করে এখানে বিভিন্ন অর্থই বহন করে, যেগুলো আমরা এখন হয়তো বা বিভিন্ন মিনিং আমরা খুঁজে পাচ্ছি। আমরা এই পরিবার পক্ষ থেকে তাদের যে উৎকণ্ঠা, সেই ছাত্রদলের সেগুলো আমাদের সকল পর্যায়ে নেতাকর্মী ফিল করছে। আমাদের যে মূল যে বিষয়টা আমরা যেটা ভাবছি এখন এই মুহূর্তে, হয়তোবা এই রাসেলের এই ঢাকা কলেজ ছাত্রদলের 1 নং সহসভাপতি রাসেলকে গুম করার মাধ্যমে হয়তোবা এই চলমান যে কোটা বিরোধী আন্দোলন চলছে, সেখানে ছাত্রদলকে ভয়ভীতি দেখানো এই বিষয়টি থাকতে পারে। আরেকটি বিষয় থাকতে পারে, আপনি লক্ষ্য করে থাকবেন যে সর্বশেষ এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের যে সর্বশেষ যে রেলপথের যে ট্রানজিট বাংলাদেশকে দেওয়ার যে চুক্তি করে এসেছে, সেই বিষয়গুলো থাকতে পারে। আমরা সবগুলো বিষয় আসলে সত্যি কথা স্পষ্ট না যে কি কারণে এই মুহূর্তে বিনা কারণে এবং কোনো মামলা নেই রাসেলের নামে, এই মুহূর্তে ওরকম কোনো তার নাম কোনো ওয়ারেন্ট নেই, বিনা কারণে তাকে গুম করা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা এই গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ের শেষ প্রান্তে চলে এসেছি। ছাত্রদল বিশ্বাস করে এই লড়াইয়ে অবশ্যই সাধারণ শিক্ষার্থী তথা এই ছাত্রদল তথা বিএনপির বিজয় অনিবার্য। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ পর্যায়ে চলে এসেছি, সেহেতু এই পর্যায়ে এসেও এইভাবে বারবার যেভাবে অতীতে বারবার আমাদের ভাইদের যেভাবে গুম করা হয়েছে, তাদেরকে আজ অবধি আমরা পাইনি। এরকম প্রায় 500 ছাত্রদলের নেতাকর্মীকে গুম করা হয়েছে, তাদের কোনো হদিস আমরা পাইনি। কিন্তু এই গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ পর্যায়ে এসেও যদি এই রাসেল সহ আমাদের ভাইদের গুম করা হয়, আমরা স্পষ্টভাবে বলতে চাই ছাত্রদল এতে ভীত নয়, আমরা আমাদের একজন নেতাকর্মী এতে ভীত নয়। এই রাসেলের কে মুক্ত করার জন্য, এই রাসেলদের এই গুমের প্রতিশোধ নেওয়ার জন্য ছাত্রদল রাজপথে থাকবে এবং আমরা আমাদের ভাইয়ের প্রতিশোধ অবশ্যই নেব। আমরা আপনাদের মাধ্যমে আবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি, তারা অতি শীঘ্রই এই রাসেলকে আমাদের মাঝে ফিরিয়ে দিবে এবং রাসেল আবারও গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে রাজপথে থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং সর্বশেষ শুধু তাই নয়, এই কোটা বিরোধী আন্দোলনে যারা রয়েছে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু সেই একই সাথে বলতে চাই আপনারাও এই গুম খুনের যে সংস্কৃতি বাংলাদেশে গড়ে তুলেছে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার, তার বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে এবং ভারতের যে দেশের যে হস্তক্ষেপ তার বিরুদ্ধে সহ এই গণতন্ত্র পুনরুদ্ধারেও আপনাদের সোচ্চার হতে হবে। এবং ঢাকা কলেজের যে সকল নেতৃবৃন্দ আজকে কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও এই ঢাকা কলেজ ছাত্রদলের 1 নং সহসভাপতি আতিকুর রহমান রাসেলকে গুম করা হয়েছে এই গত 1 জুলাই। আপনারাও এই আতিকুর রহমান আপনাদের এই সহকর্মী, বিগত সময়ে আপনাদের সহপাঠী, তার মুক্ত করার আপনারাও দাবি জানাবেন, সেই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আবারও আতিকুর রহমান রাসেলের নিঃশর্ত মুক্তি দাবি করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।
আমরা সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রফিকুল ইসলাম বকুল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই জরুরি সাংবাদিক সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র দলের সম্মানীয় অতীত লাকসু সাবেক ভিপি, ছাত্র দলের সাবেক নির্বাচিত সভাপতি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিপ্লবী জননেতা জনাব রুহুল কবির রিজভী আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে যাকে নিয়ে আমরা আপনাদেরকে যার সম্বন্ধে বলার জন্য ডেকেছি তার প্রাণপ্রিয় বাবা আমাদের মাঝে উপস্থিত আছেন, তিনি বলবেন। আতিকুর রহমান রাসেলের বাবা উপস্থিত আছেন। আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা কলেজ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে দুই একটি কথা বলবো। আজকে 12 দিন যাবৎ আমাদের এক সহযোদ্ধা আতিকুর রহমান রাসেল গুম অবস্থায় আছেন। আমরা অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে আছি, দুশ্চিন্তার মধ্যে আছি এবং আমাদের পাশাপাশি তার পরিবারও অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় পার করছেন। আমরা এই জন্যই আতঙ্কিত যে এই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে যে গুমের রাজত্ব কায়েম করেছিল, মানবাধিকার লঙ্ঘনের যে রাজত্ব কায়েম করেছিল, আমাদের মনে হচ্ছে সেটা আবার ফিরে আসতে শুরু করেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশের সবচেয়ে প্রান্তীয় নেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী, তাকেও তার যে ন্যূনতম চিকিৎসার সুযোগ সেটিও তারা তাকে দিচ্ছে না, তাকে বঞ্চিত করছে। পাশাপাশি আজকে 12 দিন হয়ে গেল এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার তার বাহিনী দিয়ে, আমাদের সভাপতি বলেছেন যে ওখানে সিসি ফুটেজ চেক করলে পাওয়া যাবে কারা তুলে নিয়ে গেছেন। সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে আমরা একটি বিবৃতিও এই পর্যন্ত আমরা দেখতে পাইনি এবং তারা এই পর্যন্ত কোনো ধরনের কোনো সাড়া শব্দ করছে না। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে রাসেলের কাছে যে মোবাইলটা ছিল সেই মোবাইলটা চালু অবস্থায় আছে, এটা আমরা রাসেলের পরিবারের কাছ থেকে শুনতে পেরেছি। কিন্তু পুলিশ এই পর্যন্ত, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব উনি সাংবাদিক সম্মেলন করেছেন, আমাদের বিপ্লবী মহাসচিব সাংবাদিক সম্মেলন করেছেন, তারপরেও আমাদের বিভিন্ন সাংবাদিক ভাইরা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। তারপরেও পুলিশ কোনোভাবেই সহযোগিতা করছে না, যেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে, সেই দায়িত্বটুকু তারা ন্যূনতমভাবে পালন করছে না। কারণ তারা ইতিমধ্যে দেখতে পেয়েছে যে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার কিভাবে দেশ বিক্রির চুক্তি করে দেশে ফিরে এসেছেন। তারা বুঝতে পেরেছে অনন্ত বিলম্বে সারা বাংলাদেশের মানুষ ছাত্র দলের নেতৃত্বে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বে জেগে উঠে শুরু করেছে। ঠিক তখনই এই টাইপের গুমের যে কালচার তারা চালু করেছিল সেটি মনে হচ্ছে তারা শুরু করেছে। আমরা ঘোষণা করতে চাই, অবিলম্বে যদি আতিকুর রহমান রাসেলকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া না হয় তাহলে আমরা আগামী 2-1 দিনের মধ্যেই ঢাকা শহর সহ সারা বাংলাদেশে এর প্রতিবাদে আন্দোলন শুরু করব এবং যতক্ষণ পর্যন্ত না রাসেলকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই সরকারের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর
আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। সেই ব্যাপারে আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত হয়েছে। আমরা বলতে চাই, এই ফ্যাসিস্ট সরকার যতই আমাদের নেতাকর্মীকে আটক করুক, অবৈধভাবে আটকে রাখুক কিংবা ভয়ভীতি দেখানোর চেষ্টা করুক না কেন, দেশ বিক্রির কোনো ষড়যন্ত্র ছাত্রদল মেনে নেয়নি, এখনো মেনে নেবে না। সুতরাং এই সরকার যদি মনে করে থাকে রাসেলকে আটকিয়ে রেখে, রাসেলের মতো আমাদের আরো ভাইদেরকে আটকিয়ে রেখে তারা পার পেয়ে যাবে, দেশ বিক্রিতে নীল নকশা তারা বাস্তবায়ন করবে, এটা কখনোই সম্ভব হবে না ইনশাল্লাহ। সুতরাং সংক্ষিপ্ত হয়ে বলতে চাই, আমরা অবিলম্বে রাসেলকে আমাদের মাঝে দেখতে চাই। যদি দেখতে না পাই, অবিলম্বে আমরা কঠিন কর্মসূচির দিকে যাব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর কিছু বলার খুব একটা নাই, কারণ আমাদের মাঝে উপস্থিত আছেন রাসেলের আব্বা, উনি ওনার অভিব্যক্তি প্রকাশ করবেন। সবাইকে, আমাদের সাংবাদিক ভাইরা কষ্ট করে এসেছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের সহকর্মী যারা আছেন সবাইকে আহ্বান জানাবো, এখন থেকেই প্রস্তুতি নিন, যে কোনো মূল্যেই হোক রাসেলকে ফিরিয়ে আনতে হবে। আর যদি সরকার আমাদের এই আজকের এই সাংবাদিক সম্মেলনের পরে যদি কর্ণপাত না করে, দুর্বার গণ আন্দোলনের জন্য আপনার প্রস্তুত গ্রহণ করবেন। সকলে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আপনারা জানেন যে গত 1 জুলাই থেকে আতিকুর রহমান রাসেল নিখোঁজ রয়েছেন। আমরা যেটি ধারণা করছি এবং গভীরভাবে সেটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আতিকুর রহমান রাসেলকে উঠিয়ে নিয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা তার হদিশ পাইনি। তার পরিবার খুব উৎকণ্ঠার মধ্যে রয়েছে। মানে আমাদের মধ্যে রয়েছেন, এখানে উপস্থিত রয়েছেন আতিকুর রহমান রাসেলের পিতা। উনি এখন আপনাদের সংক্ষিপ্ত কথা বলবেন। সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ নেতৃবৃন্দ, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আমার সহকর্মী সাংবাদিক ভাইয়েরা, আমিও পেশায় সাংবাদিক। আমি আজকে 11 দিন যাবৎ খুবই অসুস্থ, কোনো খাওয়া দাওয়া করতে পারতেছি না। আমার মাত্র 2টা ছেলে, একটা ছেলে বিদেশে থাকে, আর এই ছেলেটা ঢাকায় থাকে রাজনীতি করে। ওর নাম আতিকুর রহমান রাসেল। 1 জুলাই 6টা 2 সময় আমাকে একবার ফোন দিয়েছিল, বলছে বাবা আমার আইডি কার্ডটা কোথায়। আমি বললাম আমার কাছে। বললো এটা আমার বড় মেয়ের কথা বললো যে ওর কাছে আপনি রেখে দিয়ে আমি নিয়ে যাব। কিছুক্ষণ পরে আমার এক জামাই ফোন দিয়েছিল যে আব্বাইরা সবাই আমাকে বাসায় আসবে, আপনিও আসেন। বললাম আমি একটু শাহবাগে ব্যস্ত আছি, এরপরে আমি আসতে পারবো না। বলছে একটু দেরি হইলো, আসেন। তখন বললো যে ঠিক আছে দেখে আসবো। এরপরে কিছুক্ষণ পরে তার যে সহকর্মী যে আলামিন, ওদের সাথে কথা হয়েছে বোধহয় 10-15 মিনিট পরে। রাব্বির সাথে হয়েছে। সর্বশেষ রাসেলের রুমের জনি নামে এক সহকর্মী আছে ছাত্র দলের, ওর সাথে বোধহয় চেটিকে বলছে যে আসবি, বাড়ি থেকে আসবি না। তখন বোধহয় 6টা 27 বা 28 এইরকম। কালকে জনি দেশের থেকে আইসা আমাকে যেটা জানাইলো, এইগুলো সর্বশেষ। এরপর তার মোবাইল বন্ধ। আমার জামাইরা বারবার ওরা ফোন দিয়েছিল, তখন তাই মোবাইল বন্ধ। তারা ধারণা করছে যে আমরা সবাই এই বাসায় আসছি, হয়তো বা ওরা আসার জন্য তাগিদ দিবে, এই জন্য বন্ধ করে রাখছে। আমি আর ফোন টোন দিই নাই। পরের দিন আমি দেশে চলে যাব 2 তারিখে, 2টার দিকে আমি তাকে ফোন দিলাম। ওর 2টা নাম্বার আছে, একটা গ্রামীণ একটা বাড়ির, 2টা নাম্বারই বন্ধ। তাই আমি হোয়াটসঅ্যাপে ফোন দিলাম, হোয়াটসঅ্যাপও বন্ধ। ওর দেখলাম ফেসবুক বন্ধ। তারপরে আমি ওর
খোঁজ নেওয়ার জন্য ওর তাদের সাথে চলাফেরা করে, কে ওর রুমে আছে বা কি খোঁজ নেওয়ার পরে আমার বড় মেয়ের থেকে রাব্বির নাম্বার নিলাম। রাব্বির নাম্বার নেওয়ার পরে রাব্বির তার বাসায় লোক পাঠাইছে। পাঠানোর পরে বললো যে সে তো রাত্রে বাসায় আসে নাই। আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই, ও 34-35 বছর বয়স, কোনোদিনই ঘরের বাইরে ঘুমায়নি বা ঢাকায় থাকলেও কোনোদিন রুমের বাইরে ঘুমায়নি। তখন আমরা একটা দুশ্চিন্তা করে গেলাম। সবার কাছে বলার পরে আমি লালবাগ থানায় যাই একটা জিডি করছি, যে জিডি নাম্বার 80 2 তারিখে করেছি। এরপরে থেকে শুরু হয়েছে তার খোঁজাখুঁজি। এ পর্যন্ত আজকে 11 দিন আমরা কোনো সন্ধান পাইনি, সন্ধান কেউ দেয়নি। আমরা পুলিশের কাছে বারবার উচ্চ পর্যায়ে অনেকের কাছে গেছি, তারা বিভিন্ন জায়গায় ফোন করে বিভিন্ন জায়গায় বলছে, ফলাফল শূন্য। এখনো পর্যন্ত আমরা কিছু জানতে পারি নাই। ও তবে কালকে ও রুমের যে ছেলেটা জনি নাটোর থেকে বাড়িতে আসছে, আমার বাসায় আসছিল আমার সাথে দেখা করতে। পাশাপাশি এইখানে আলামিন আছে, আপনারা শুনতে পারবেন। ও ঈদের বাড়ি যাওয়ার 7-8 দিন আগে একটা অপরিচিত লোক, ছোট ছোট দাড়ি, হাফ শার্ট পরা, নর্মাল প্যান্ট পরা, সে নাকি ওই আলামিনের কাছে জিজ্ঞেস করছিল রাসেল সর্দারের বাসাটা কোনটা। তো ও যখন চিনতে পারে নাই তখন ও বলে নাই, বলছে আমি জানি না, আমি চিনি না, বাড়ি কোথায়, শরীয়তপুর। কিন্তু হয়তো চেনে, তারপরও বলেন এই জন্য অপরিচিত লোক কি হয় না। কতক্ষণ পরে ও যাই রাসেল বলছে, রাসেল ভাই, রাসেল তো যদি খুঁজতো একটা লোকে। তারপরে ওরা দুজনে নিচে নেমে বাসা থেকে আইসা পরে এই লোকটা আর পায় নাই। জনি আমাকে কালকে যেটা বললো যে এই যে লোকটা খুঁজছে, এটা যদি ওই এলাকার সিসিটিভি আছে, যদি এটা চেক করা হয় তাহলে ওই লোকটাকে তাকে শনাক্ত করা সম্ভব হবে, এবং কেন খুঁজছে সেই অপরিচিত লোকটা, এটা একটা বড় ব্যাপার। আরেকটা বিষয়, যেহেতু আপনারা সাংবাদিক, আপনারা ঢাকাতে কাজ করেন, সেই কারণে বলছি যে ওর যে বাসার পাশের রুমে 2টা লোককে হয় ভাড়া দিয়েছিল, সেই 2টা লোকের একটা লোকের নাম্বার জনির কাছে আছে। কয়েকদিন পরে লোক 2টা না বললা বাসা থেকে চলে গেছে গা। চলে যাওয়ার পরে ওই হোয়াটসঅ্যাপে ফোন দিছিল, ভাড়া না দিয়ে গেছে গা। পরে ফোন দিছে, ফোন করে না। ও কয়েক আত্মীয় নাকি আইন শৃঙ্খলা বাহিনীর বড় কর্মকর্তা, এইটা আমাকে জনি জানাইছে কালকে রাতে। তো এই হলো আমার কাছে ওর গ্রেপ্তারের কিছুটা কুলু। এখন সেই নাম্বার ট্র্যাকিং করলে পুলিশ হয়তো বুঝতে পারবে এই লোকটাকে, তার আত্মীয়কে, কারা এটা করতে পারে। তাছাড়া আমার ছেলে সম্পর্কে রাকিব কেন আরো সাইড কমিটির সভাপতি সেক্রেটারি অন্তত 50,000 বিএনপি নেতাকর্মী জানে একটা ভদ্র ছেলে, নম্র ছেলে, জীবনে রাগ করে কথা বলতে পারে না। আমার এতক্ষণই বয়সে 35 বছরে কোনোদিন পরে আমি দেখি নাই রাগ হইতে, জোরে একটা কথা বলতে, একটা অশ্লীল ভাষা বলতে। আমি রাগ দিলে কান্না করতো, আমি বলতাম চুপ থাক, তাহলে কান্না করতো। এরকম হলো। আমরা যদি আমার ছেলের ছবিটা দেখাই, এই মোবাইলটা তো দাও, আপনারা বুঝতে পারবেন যে আমার ছেলেটা, আপনারা হয়তো অনেকে সাংবাদিকরা হয়তো ওরে দেখতে পারেন, আমি জানি না যে ওরে দেখছেন কিনা। এই দেখেন আমার ছেলে, এরকম চেহারাবান সন্তান আমি জানি না। আমার বাবা 11 দিন যাবৎ কি খায়, কোথায় আছে, কেমন আছে আমি জানি না। আমি কাউকে দোষারোপ করি না। আমি আমার সন্তান আমার বুকে ফেরত চাই। ওর মা নাই, মা হারা সন্তান আমার। আমি জানি না আমার বাবাকে কি করেছে, আমার বাবা কোথায় আছে, কি অপরাধ আমার বাবার। জীবনে একটা ককটেল মারে নাই, একটা ছুরি হাতে লয় নাই, একদিন কোনো মানুষের একটা ঢিল মারে নাই। রাজনীতি করে এটা যদি অপরাধ হয়ে থাকে, এটা আমার বলার কিছু নাই। আমি কাউকে বলি না, আমি কোনো বিভ্রান্তির কোনো তথ্য দেই নাই। আমার ছেলে আজিমপুর থেকে নিখোঁজ হয়েছে, যেটা ছাত্র দলের সভাপতি বলছে 100% সত্য তথ্য দিয়েছে। আমরা বিভ্রান্তিমূলক কাউকে দোষারোপ করার জন্য বলছি না। আমি প্রশাসনের কাছে আমার ছেলে উদ্ধারের জন্য, আমার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা চাই। আমার ছেলে আমার বুকের মধ্যে দিবে, এইটি আমার কামনা। এর বিষয়ে আমি আপনাদের কাছে আর কিছু বলতে চাই না। সকলকে ধন্যবাদ।
যে না আমি ঢাকায় থাকি না, আমি শরীয়তপুরে সাংবাদিকতা করি, আমি সপ্তপল্লী সমাচার পত্রিকার সম্পাদক প্রকাশক, আর টিভিতে আমি 10 বছর সাংবাদিকতা করেছি। আমার নাম আবুল হোসেন সর্দার, আমার সামনে আর টিভি স্টাফ রিপোর্টার আছে সেখানে, এছাড়া অন্য পত্রিকায় কাজ করি। আমি শরীয়তপুরে থাকি, আমি একটু কাজে আসছিলাম ঢাকায়। প্লিজ আর বলতে পারো। আমরা আমাদের সংগঠনের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাই বলেছেন যে সরকার যে এখন যে কোটা সংস্কার আন্দোলন হচ্ছে সেটিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার সংগ্রামী সহসভাপতি আতিকুল ইসলাম রাসেলকে গুম করতে পারে, এটি আমরা বিশ্বাস করতেছি যে এরকম হতে পারে। একই সাথে সাথে আমরা আরেকটি বিষয় আপনাদেরকে যেটি বলতে চাই সেটি হচ্ছে গুম যেরকম এদেশের একটি অপরাধ, সেটি আন্তর্জাতিকভাবে এটি একটি ভিন্ন অপরাধ। আমরা যদি দেখি 2006 সালে গুম বিরোধী যে আন্তর্জাতিক কনভেনশন যেটি হয়েছিল, যেটি 2 নম্বর অনুচ্ছেদে, সেটি হচ্ছে গুম একটি কন্টিনিউয়াস ক্রাইম। যতক্ষণ পর্যন্ত আপনি ভিকটিমকে জনসম্মুখে অথবা আদালতে উপস্থিত না করবেন ততক্ষণ পর্যন্ত এই ক্রাইম কিন্তু চলতেই থাকে। একই সাথে সাথে যদি আমরা আমাদের সংবিধানের 102 অনুচ্ছেদের 2 নম্বর অনুচ্ছেদের দিকে তাকাই তাহলে হচ্ছে হেভিয়াস কর্পোরাস রুল ইস্যু, অর্থাৎ যেটি আইনের ভাষায় টু হ্যাভ দ্য বডি বিফোর দ্য কোর্ট, অর্থাৎ ভিকটিমকে 24 ঘন্টার মধ্যে আপনি আদালতে প্রেরণ করতে হবে এবং একই সাথে সাথে ভিকটিমের আইনজীবীকে তার সাথে দেখা সাক্ষাৎ করার যে বিধান রয়েছে সংবিধানের 33 অনুচ্ছেদে সেটিও লঙ্ঘন হচ্ছে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে যে চলমান যে গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রয়েছে এবং যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এদেশের গণমানুষের আপসীন নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, ওনার নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম চলছে সে আন্দোলন সংগ্রামকে বাধাগ্রস্ত করতেই সরকার আতিকুর রহমান রাসেলকে গুম করতে পারে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আতিকুর রহমান রাসেলের নিঃশর্ত মুক্তি কামনা করছি। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এখানে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী নেতৃবৃন্দ এবং আবিবুর রহমান রাসেলের বাবা সহ ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা এবং সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আমার সাথে এটাতে বলুন। আমার সাথে জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে আচ্ছা আমার সাথে জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে এই সংক্ষিপ্ত সংবাদ তার উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্র দলের সভাপতি শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট
জনাব রফিকুল ইসলাম বকুল, রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক রাকিব এবং নাসির সহ সকলকে আন্তরিক প্রীতি জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এতক্ষণ ধরে আমাদের নেতৃবৃন্দর বক্তব্য শুনছিলাম এবং আতিকের বাবা, রাসেলের বাবা, তার বক্তব্য শুনলাম। এ বড়ই মর্মস্পর্শী, এ বড়ই বেদনাদায়ক। রাসেলের অন্তর্ধান, এর জন্য পিতার যে আকুতি আমরা এখানে শুনলাম, আজ এইভাবেই বাংলাদেশের আকাশে প্রতিনিয়ত অসংখ্য উল্কাপাত ঘটিয়েছেন এই ডামি সরকার, দখলদার সরকারের প্রধানমন্ত্রী। আমরা কোন দেশে বাস করি? এমন একটি দেশ যেখানে মনে হচ্ছে চারিদিকে পাহাড়ের গুহা এবং সেই গুহা থেকে দস্যু দল এসে কোমলমতি ছাত্রদেরকে ধরে নিয়ে যাবে, তরুণদেরকে ধরে নিয়ে যাবে, নিরুদ্দেশ করবে। আমরা এমন একটি মাফিয়া সিন্ডিকেটের অধীনে বসবাস করছি যেখানে প্রতিবাদের ভাষা হয়, তার যে প্রতিবাদ করে তার নিরুদ্দেশ হয়ে যাওয়া, অন্যায়ের প্রতিবাদকারীদের রক্তাক্ত লাশ নদীর ধারে, খালের ধারে, নালার ধারে পড়ে থাকা। আমরা এমন একটি দেশে বাস করি যে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি এমন একটি সংস্কৃতি তৈরি করেছেন, মনে হয় তিনি ডামি সরকারের প্রধানমন্ত্রী নয়, একটি মাফিয়া সিন্ডিকেটের গডমাদার হিসাবে তিনি বাংলাদেশে দায়িত্ব পালন করছেন। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি বৈধ সরকারের অধীনে তো নয়, এবং নয় বলেই প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে এই আওয়ামী সরকারের স্বরূপ এবং চরিত্র বৈশিষ্ট্য ক্রমাগতভাবে এটা একটি মাফিয়া সিন্ডিকেটের মতো তারা করে তুলছে। আজকে আতিকুর রহমান রাসেল নেই আমাদের কাছ থেকে, সবাই জানে এটা আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে। খবরের কাগজে উঠছে যে প্লেন ক্লথ বাহিনীর লোকরা তাকে ধরে নিয়ে গেছে, কিন্তু এখনো তাকে হাজির করছে না, না আদালতে, না তার পিতার কাছে। মাহারা একটি ছেলে আজকে কোথায় খাচ্ছে, কোথায় কি অবস্থা, কোন জায়গায় আছে, কোন আয়না ঘরে তাকে বন্দী করে রাখা হয়েছে আমরা জানি না। বন্ধুরা, প্রধানমন্ত্রী তিনি এমন একটি পরিস্থিতি তৈরি করেছেন, তার অনাচার, তার অপকর্ম, রাষ্ট্রীয় অপকর্ম ঢাকার জন্য একের পর এক অত্যন্ত সুকৌশলে তিনি একটার পর একটা ইস্যু তৈরি করছেন, এবং মানুষ যেন ওই ইস্যুর দিকে ধাবিত হয়, ওই দিকে তার যেন চোখটা পড়ে। উনি যে আজকে চারিদিক থেকে ব্যর্থ হয়েছেন, আজকে যে রাজকোষ শূন্য, আপনার 15 দিনের জন্য কোনো জিনিস যে আমদানি করতে পারবে না, সেইরকম একটি পরিস্থিতির মধ্যে তিনি দেশ নিয়ে গেছেন। এখন তিনি ভিক্ষার ঝুলি নিয়ে যেমন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, আবার ফিরে আসছেন খালি হাতে। $20 বিলিয়ন তিনি চাইবেন চীনের কাছ থেকে, প্রতিশ্রুতি পেয়েছেন মাত্র $1 বিলিয়ন, মাত্র $1 বিলিয়ন প্রতিশ্রুতি পেয়েছেন। উনি যাত্রা সংক্ষিপ্ত করে ফিরে এসছেন, অজুহাত দিচ্ছেন অন্য কথা, কিন্তু অন্তর্নিহিত যে বিষয়টি সেটি সকলের কাছে জানা হয়ে গেছে, সকলেই এই বিষয়টি বুঝে। বন্ধুরা, সুতরাং আপনি কি তাহলে এই ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয় ঢাকার জন্য আতিকুর রহমান রাসেলদেরকে গুম করছেন? আপনি কি বেনজির কাণ্ড, আপনি কি আজিজ কাণ্ড, আপনি কি মতিউর কাণ্ড, এগুলোকে ঢাকার জন্য? Even though some of them were 4th class employees, they own expensive car, multiple flat, এবং কমার্শিয়াল স্পেস কোথায়? পস এরিয়াগুলোতে অফ দি ক্যাপিটাল, রাজধানীর পস এরিয়াগুলোতে এই সমস্ত 4th ক্লাসে এমপ্লয়ি তাদের হচ্ছে, সেখানে তাদের কমার্শিয়াল স্পেস আছে, আর বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গায় তাদের অসংখ্য ফ্ল্যাট, বাড়িঘর ইত্যাদি ভরপুর। এটা যেন আলিফ লায়লাকে হার মানাচ্ছে। এই কাহিনী আমরা পৌরাণিক কাহিনী শুনেছি, আমরা যে গল্প কথা শুনেছি, সেটাকেও হার মানাচ্ছে।
তাহলে বেনজিরের টাকা কত, বেনজির কত জমি দখল করেছে? এই যে রাজস্ব দপ্তরের যে কর্মকর্তা মতিউর রহমান, তাহলে আমরা যেটা সংবাদপত্রে পাচ্ছি, গণমাধ্যমে পাচ্ছি, তার চাইতেও তো এদের বেশি হতে পারে। যদি পিএসসির একজন ড্রাইভার 4th ক্লাস এমপ্লয়ি, তার যদি প্রায় 60-70 কোটি টাকার মতো যদি তার সম্পত্তি পাওয়া যায়, তাহলে তাদের আরো কত বেশি। রাজস্ব দপ্তরের একজন সহকারী পিয়ন সাতক্ষীরা, তার যদি 100 কোটি টাকার মতো সম্পত্তি পাওয়া যায়, যেটা আমরা গণমাধ্যমে দেখেছি, এবং তারপরে সে চাকরি ছেড়ে দিয়েছে, এগুলো কার অবদান? এগুলো শেখ হাসিনার অবদান। কারণ উনি বলবেন আমি কি করে জানবো? আরে এরা তো আপনার হয় সে রিটায়ার্ড করে আওয়ামী লীগ করে, না তার ছেলে করবে। এই যে আবেদ আলী না কি নাম আপনার পিএসসি, সেই পিএসসির ড্রাইভারের ছেলে উপজেলা নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন বা নমিনেশন পেয়েছেন, এই ধরনের কিছু একটা। সে ছাত্রলীগ করতো এবং ছাত্রলীগের সহসভাপতি ছিল। তো এটা কি শেখ হাসিনার অবদান নয়? এটা কি ওবায়দুল কাদের সাহেবদের অবদান নয়? আজকে এইটা ঢাকা দিবেন রাসেলকে গুম করে, যে বিএনপি এই সমস্ত বিষয়ে উচ্চকিত হবে না, বিএনপি এ সমস্ত বিষয়ে কোনো কথা বলবে না, এইদিকে এটা নিয়েই তারা থাক, বা যে জাতীয়তাবাদী ছাত্র দল সে ব্যস্ত থাকুক। তারুণ্যের এই সংগঠনটি প্রতিবাদের জন্য তারা তো সবসময় প্রস্তুত থাকে, তারা যেন এই দিকে মনোযোগ দেয়, আমার দিকে যেন মনোযোগ না দেয়। আমার সমস্ত ব্যর্থতা, অপকর্ম, অনাচার, দুর্বৃত্তপনা, এটার দিকে যেন আজকে মনোযোগ না দেয়। ঠিক যেমন কোটা আন্দোলন আপনি না ইয়ে করেছিলেন, পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না, আবার কি বলে যে আদালত ঠিকটা হলো কেন? আমাদের কাছে তো মনে হয় যে প্রধানমন্ত্রী, আওয়ামী সরকার, প্রধানমন্ত্রীর সাথে যেন আদালতের একটা টেলিপ্যাথিক সম্পর্ক, অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্যে দিয়ে সেটা চলে আসে। এটাই তো আমরা দেখছি, সরকার যেটা চান সেটা আদালতের রায়ের মধ্যে দিয়ে চলে আসে। এই টেলিপ্যাথিক সম্পর্কটা হয় কি করে? এত কোমলমতি ছাত্র রাস্তায় নেমে আসছে, প্রতিদিন তার ক্লাসরুম ছেড়ে দিয়ে সেখানে সে বিক্ষোভ করছে, এটা করবে না? এটা কি অন্যায়? এটা কি অন্যায্য? আজকে এক এক করে আপনি কি বলে যে প্রতিযোগিতা, মেধা, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এদেরকে আপনি জাদুঘরে পাঠাচ্ছেন, জাদুঘরে পাঠাচ্ছেন আপনি তাদেরকে, যে 2000 বছর পর কার্বন টেস্ট করে দেখবে যে শেখ হাসিনার আমলে 2000 বছর আগে শেখ হাসিনার আমলে মেধাবীরা, ব্রিলিয়ান্ট ছাত্ররা, ওরা কোনো চাকরি পেত না, ওরা রিক্সা চালাতো, ওরা সিএনজি চালাতো। এখানে প্রতিযোগিতার কোনো দাম নেই। এবং বাদ বাকি কারা কারা ইয়ে হতো, অফিসার হতো, কারা ক্যাডার সার্ভিসের জায়গা পেত, কারা ডেপুটি সেক্রেটারি, ডিসি হতো, যারা প্রশ্নপত্র ফাঁস করার মধ্যে দিয়ে সেই প্রশ্ন পেয়ে আপনার পরীক্ষা দিয়ে তারা ক্যাডার সার্ভিসে চান্স পেয়েছে। না হলে আমরা যখন যাই যেখানে শুনি যে অমুক ডিসি অমুক বিশ্ববিদ্যালয়ের অমুক হলের সাধারণ সম্পাদক ছিল, অমুক এসপি সে আরেকটি বিশ্ববিদ্যালয়, এত ছাত্রলীগ, ডিসি, এসপি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি হয় কি করে? এই প্রশ্নপত্র ফাঁসের মধ্যে দিয়ে এই কাজগুলো করা হয়েছে, এই সমস্ত কাজগুলো করা হয়েছে। তাই আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো যে জাতীয়তাবাদী ছাত্র দলের জন্ম হয়েছে, তাদের যে স্লোগানের মধ্যে ছিল সাহসী উচ্চারণ। জাতীয়তাবাদী ছাত্র দল কখনই শান বাঁধানো পথে পাকা রাস্তা দিয়ে হাঁটেনি, অনেক চড়াই উতরায়, অনেক খানাখন্দ অতিক্রম করে জাতীয়তাবাদী ছাত্র দল সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। ডাকসু, রাকসু, চাকসু থেকে শুরু করে সকল মেডিকেল কলেজ, বুয়েট, একের পর এক সাধারণ ছাত্রদের সমর্থনে সেখানে প্যানেল নির্বাচিত হয়েছে। তাদেরই উত্তরাধিকার হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল, তাদেরই নেতৃত্ব দিচ্ছে রাকিব এবং নাসিররা। আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই মাফিয়া সরকারকে এবং তার এই দুর্বৃত্তপনা, এই গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যার যে পার্মানেন্ট সংস্কৃতি তারা তৈরি করেছে, শুধুমাত্র শেখ হাসিনার শ্বেত পাথরের সিংহাসনকে রক্ষা করার জন্যই আজকে তিনি গুম খুনের পদ্ধতি অবলম্বন করছেন। কারণ অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে সবচাইতে বড় আতঙ্ক শেখ হাসিনার জন্য। এই আতঙ্ক থেকে
নিজেকে নিরাপদ করার জন্য তিনি জাতীয়তাবাদী ছাত্রদল এবং গণতন্ত্রকামী নেতাকর্মীদেরকে তিনি গুম করাচ্ছেন। আমরা সকলে জানি যে আতিকুর রহমান রাসেল রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। একটা টেনশন তৈরি করার জন্য, একটা শঙ্কা তৈরি করার জন্য, একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করার জন্য সমাজে এবং বিএনপি সহ বিভিন্ন গণতন্ত্রকামী ছাত্র সংগঠনের মধ্যে এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। এবং এই যে সরকার, এই সরকার অত্যন্ত পরিকল্পনা মাফিক আবারও এই গুমের মতো একটি মানবতা বিরোধী মনুষ্যত্বহীন এই পদ্ধতি তিনি অবলম্বন করেছেন। এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই মুহূর্তে আতিকুর রহমান রাসেলকে তার পিতার কাছে ফিরিয়ে দেওয়ার আমি জোর আহ্বান জানাচ্ছি। অন্যথায় জাতীয়তাবাদী ছাত্রদল উত্তর ক্রমবর্ধমানভাবে তারা আন্দোলন তীব্র থেকে তীব্রতর করবে। এই দেশের সকল মানুষের নিরাপত্তার জন্য এই আন্দোলন অত্যন্ত ন্যায়সঙ্গত, অত্যন্ত ন্যায্য এবং এই আন্দোলনে দেশের সমগ্র জনগোষ্ঠী তাদেরকে সমর্থন দেবে। দেশনায়ক তারেক রহমান এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে তিনি নিয়েছেন। তিনি অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন যে এই ধরনের প্রাণবন্ত একটি ছেলে, তার বাবা যেটা বলেছেন আমরাও যতটুকু জানি, এই ধরনের প্রাণবন্ত একটি ছেলে, এই ধরনের আদর্শনিষ্ঠ একটি ছেলেকে আজকে শেখ হাসিনার একটি গণবিরোধী সরকার তাকে গুম করবে। এর প্রতিবাদে সবাই সোচ্চার থাকবেন যতক্ষণ পর্যন্ত না তাকে জনসম্মুখে হাজির করে তার পিতার কাছে ফিরিয়ে না দেবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা মানে ইয়ে থাকবে রেলিভেন্ট আমাদের আজকের ব্রিফিংয়ের সাথে। দেখুন, ওরা কখনোই বন্ধ করেনি, মাঝে মাঝে একটু বিরতি দেয়। আর একটা কথা আছে না, ওই যে স্বভাব যায় না মোলেও কয়লা যায় না ধুলেও, এই যে কয়লা যায় না ধুলেও স্বভাব যায় না মোলেও, তো সেটা তো একটা অমানবিক, নিষ্ঠুর এবং একদলীয় কর্তৃত্ববাদী শাসন। তাদের মনের মধ্যে আছে যে আমরা যে সিংহাসনে বসেছি ওটা একেবারে শক্ত পেরেক দিয়ে ওটা আমরা বসিয়ে রাখবো। তো সুতরাং তো এই ধরনের জনগণকে বাদ দিয়ে তো ক্ষমতায় থাকা যায় না। এই ক্ষমতায় থাকার জন্য তারা একটা ভীতি তৈরি করতে তারা ধারাবাহিকভাবেই এই গুমগুলো করে আসছে, এই অমানবিক কাজগুলো করে আসছে, এই মানবতা বিরোধী কাজগুলো করে আসছে। এর সাথে তো তাদের ক্রস ফায়ার আরও নানা ধরনের মিথ্যা মামলা, লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা এবং গারান্তরিত রয়েছে। এটা শুরু মানে নতুন করে শুরু না, ওরা চলছিল, হয়তো একটু গ্যাপ ছিল, কিন্তু আবারও নতুন করে তারা শুরু করেছে। কারণ ওরা তো জানে, মুখে যাই বলুক ওবায়দুল কাদের সাহেবরা, শেখ হাসিনা তো জানে আমি নির্বাচিত নই, আমি বৈধ নই, সুতরাং আমাকে এইভাবেই টিকে থাকতে হবে। কিন্তু জনগণের ইচ্ছার বাইরে কখনো টিকে থাকা যায় না। আতিকুর রহমান রাসেলকে ফেরত দিতেই হবে, অন্যথায় এর পরিণতি আওয়ামী সরকারকে ভোগ করতে হবে। ধন্যবাদ। না, এটা তো আমি আগেই বলেছি, এটা তো আগেই বলেছি, এটা হচ্ছে তাদের একটা চিরচেনা কি বলে স্ববিরোধী একটা চাতুর্য, একটা নোংরা কৌশল, যে একটার পর একটা ইস্যুকে তারা এইভাবে ঢাকার চেষ্টা করবে। কিন্তু জনগণ এটা একেবারেই টের পেয়ে গেছে। এই সরকার যে একটা মাস্টার প্ল্যান অনুযায়ী তারা যে তাদের কৌশল অবলম্বন করছে, এটা সবাই জানে যে একটার সাথে আরেকটা তারা কৌশল করে তাদের অবৈধ ক্ষমতার দিকে যেন কেউ টার্গেট না করে সেই কৌশলটাই তারা অবলম্বন করেছে। এই নীল নকশায় তারা বাস্তবায়ন করছে, এটা এখন সুস্পষ্ট। সুতরাং আর এই নোংরা কৌশল দিয়ে কিছু হবে না। ধন্যবাদ।
আপনি 12 দিন হয়ে গেল ছাত্র দলের এই পর্যায়ের একজন নেতা নিখোঁজ। আপনারা 12 দিন পরে একটা প্রেস কনফারেন্স করছেন। তো রাজনৈতিক দল হিসেবে আপনারা সাধারণ নাগরিক হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাবেন, এটাই স্বাভাবিক, কিন্তু রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের অন্যতম প্রধান ছাত্র সংগঠন হিসেবে এই 12 দিনে আপনাদের কোনো কর্মসূচি নাই কেন? এখনো আপনারা বলছেন যে আগামীতে আপনারা করবেন, তাহলে রাজনৈতিক দল হিসেবে আপনারা কি মাঠে নামতে ভয় পাচ্ছেন? আপনারা কেন এখনো এই ধরনের কর্মসূচি হারিয়ে আপনারা যদি ফিল করেন যে তুমি অপহরণ হয়েছে, তাহলে তো সারা দেশে শত উদ্দেশ্য প্রণোদিত ভাবেই নেমে যাওয়ার কথা, সেটিও আমরা দেখিনি কোথাও কোনো বিশ্ববিদ্যালয়ে। ধন্যবাদ, আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দিচ্ছি। সেটি হলো যে আমি এই প্রশ্নের আনসার দেওয়ার আগে জাস্ট এক মিনিট বলে নিচ্ছি। বাংলাদেশ জাতীয় ছাত্র দল একমাত্র ছাত্র সংগঠন, আপনি চ্যালেঞ্জ করে বলছি, একমাত্র ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন একমাত্র এই শত গুম খুনের পরও রাজপথে রয়েছে। আমি আরেকটু বিষয় আপনাকে শেষ করে দিচ্ছি, আনসার দিচ্ছি এই প্রশ্ন কেন আমরা এই 12 দিন সময় নিয়েছি। সেটি হলো আপনি বিগত, এটি আমাদের বাদ দিয়ে আপনি ছাত্রলীগকেও এই প্রশ্ন করা উচিত। এই ছাত্রলীগের বাংলাদেশ তারা দাবি করে যে এই স্বাধীনতা মানে 71 সালে তাদের ভূমিকা ছিল, তাদের শেখ মুজিবের পর, শেখ মুজিব মানে 1978 সালের পরে একজন নেতাকর্মী গুম হয়েছে কিনা জিজ্ঞেস করবেন। আর আমার ছাত্র দলের 5 শতাধিক নেতাকর্মী, আমরা সেই লিস্ট আপনাদের দিয়েছি, 5 শতাধিক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। আমরা কি হারিয়ে গেছি? আমরা সর্বাত্মকভাবে রাজপথে রয়েছি এবং প্রতিজ্ঞা করছি অবশ্যই আমাদের ভাই রাস্তার জন্য নয়, শুধু আমরা সর্বাত্মকভাবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে রয়েছে, থাকবো। আবারও কথাটা স্মরণ করে দিচ্ছি যে স্বাধীনতার পর একমাত্র ছাত্র সংগঠন ছাত্রদল, যে ছাত্রদল 5 শতাধিক নেতা গুম এবং খুন হয়েছে, ক্রসফায়ারে দেওয়া হয়েছে। বাংলাদেশে কোনো ছাত্র সংগঠন দাবি করতে পারছে একজন দিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনাকে নাম সহ করে দিলাম। এখন আসি এই প্রশ্নে কেন, কারণ এই যে আমাদের আনসার আঙ্কেল উপস্থিত রয়েছে, আপনি লক্ষ্য করে দেখবেন যে সেদিন দ্বিতীয় দিন 2 তারিখে করেছে, সেদিন থেকে আমাদের সাথে যোগাযোগ, তখন আপনার সাথে পেয়েছিলাম 2 তারিখ থেকে এখানে যে রূপম ভাই রয়েছে সাবেক ছাত্র দলের নেতা, আমরা সবাই সম্মিলিতভাবে, আমরা যেহেতু এই সময়ে সত্যিকার অর্থে আন্দোলন সংগ্রামটা নেই ওইভাবে কোটার বিরুদ্ধে আন্দোলন ব্যতীত, আমরা সেখানে সর্বাত্মক অংশগ্রহণ রয়েছে ছাত্র দলের। তো সেই অংশগ্রহণের পর্যায়ে সে কথা যেটা আমি শুনেছি, তারাই পরিবার থেকে সময় নিয়েছে, আমাদের বারবার বলেছে যে ঠিক আছে, এবং তাদেরকে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে আঙ্কেলকে আশ্বস্ত করা হয়েছে যে ঠিক আছে আমরা দেখতেছি। এবং আমরা এই মুহূর্তে নাম বলতে পারছি না, আপনাদের টিভির কিছু কর্মকর্তা রয়েছে, আমি নাম বললাম না, তারা দায়িত্ব নিয়ে বলেছে যে ঠিক আছে আছে তাদের কাছে রয়েছে। তো আমরা এই সময় এসে এটা যদি দলীয়ভাবে বিনা কারণ অর্থ রাজনৈতিকভাবে এই মুহূর্তে কোনো মামলা নেই, ওয়ারেন্ট নেই, সেই কারণে আমরা ভেবেছি যে না ঠিক আছে, যেহেতু ফ্যামিলি চাচ্ছে যে তারা এইভাবে জিনিসটা শেষ করতে পারবে। তো না পারতে পরে বিগত আপনি হয়তো জানেন না, আমরা আরো 3 দিন আগে রিজভি ভাই সহ আমরা পরিবার বাদ দিয়ে আমরা একটা প্রেস ব্রিফিং করেছি, এবং আপনার অবগত থাকার কথা আরো আগে থেকে মহাসচিব স্যার রিজভি করেছে। আর আন্দোলনের কথা বললেন, এগুলো যদি আবারও বলছি, একমাত্র ছাত্র সংগঠন ছাত্রদল যে সাধারণ জনগণের জন্য, ছাত্র সমাজের জন্য একমাত্র আমরাই তো মাঠে রয়েছি। আপনি অপরাপর একটা ছাত্র সংগঠনের নাম বলেন, আরেকটু কথা বলে আমি এই প্রশ্নে শেষ করে দিচ্ছি। আপনাদের অভিযোগের টিম মধুর ক্যান্টিনে যাবেন, সেই মধুর ক্যান্টিনে এই দখলদার আওয়ামী লীগ, ভোটারবিহীন অবৈধ ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ এই দেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে কিভাবে ছাত্র রাজনীতিকে। আপনি মধুর ক্যান্টিনে যাবেন, সেখানে একমাত্র ছাত্রলীগ ব্যতীত কোনো একটি টেবিলে অন্য কোনো ছাত্র সংগঠন আপনি দেখবেন না। তবে বাম সংগঠনগুলোকে অস্তিত্ব সংকটে ভুগতেছে, তাদের কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মী নেই, আপনি সেগুলো বিষয়ে প্রতিবেদন করতে পারেন। একমাত্র ছাত্র দল রয়েছে, থাকবে, রাজনীতি নিয়ে আমাদের সুচিন্তিত এই বিষয়ের কারণে আমরা একটু সময় নিয়েছি। ধন্যবাদ। আমরা আমাদের বন্ধুরা, আন্দোলন তীব্র করার তো কয়েকটা ধাপ আছে। এই মানে যখন রাস্তায় ঘুমের কথাটা শোনা যায়, প্লিজ ঘুমের কথাটা শোনা যায়, সাথে সাথে জাতীয়তাবাদী ছাত্রদল স্টেটমেন্ট করেছে। আমি একটা ব্রিফিং করেছি, ওই দিনই একটা ব্রিফিং করেছি, তখন কেবল পাই। এরপরে মহাসচিব সাহেব তিনি স্টেটমেন্ট করেছেন। এটা তো আন্দোলনের অংশ। আমার ছেলে হারিয়ে গেছে, ফেরত দিন, আমরা তো সরকারের কাছেই বলবো।
তারপরে 2 দিন আগে আবার ব্রিফিং করেছি। এর মধ্যে আমরা বিভিন্ন সভা সমিতি কর্মসূচির মধ্যে ক্রমাগতভাবে এটা বলা হয়েছে, দিয়ে আজকে একটা বড় আনুষ্ঠানিকভাবে আপনাদের সবাইকে ডেকে বলা হলো। এটাও তো, এই দাবি করাটাও তো আন্দোলনের একটা অংশ, সেটাই তারা করেছেন। এবং এরপরে যদি আমরা দেখব আজকে বা কালকে না হলে ছাত্রদল পরবর্তী পদক্ষেপ, পরবর্তী কর্মসূচি তারা দেবে। হ্যাঁ, রবিবার থেকে। ওকে, কোটা বিরোধী আন্দোলন চলছে এবং গতকালকে আদালতের পক্ষ থেকে অবস্থা আমরা জানতে চাই যে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন তারাও সংবাদ সম্মেলন করছে এবং সেখানে তারা বলেছে যে এই ধরনের অযৌক্তিক দাবি থেকে ছাত্র সংগঠন বা যারা আন্দোলন করে যাওয়ার জন্য আপনারা দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে এই বিষয়ে আপনারা হচ্ছে একটি সাধুবাদ জানান, কিন্তু আপনাদের অংশগ্রহণ থাকবে কিনা? যদিও আপনাদের উপরে কিন্তু তীর ছুড়ে দেওয়া হয়েছে যে এই আন্দোলনে আপনারা যোগ দিয়েছেন, বিএনপি এবং জামাতের কথা তারা বলছে ছাত্র সংগঠন। একটু যুক্ত করি, সেটা হচ্ছে যে এতদিন যে আন্দোলন হলো আপনাদের কোনো নেতা কর্মী এই আন্দোলনে অংশ নিয়েছে কিনা, ব্যক্তিগত হোক, দলীয় হোক বা কলেজ ভিত্তিক হোক, সম্পৃক্ততা আছে কিনা? সম্পৃক্ততা আছে কিনা? আমরা কোটা নিয়ে আমরা যেটি আমাদের বক্তব্য সেটি হচ্ছে 2018 সালে যখন কোটা মুভমেন্ট হয়েছিল সেই সময় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের সে আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি এবং সমর্থন দিয়েছিলাম। আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, সেই সময় কোটা যে আন্দোলন হয়েছিল সে আন্দোলন ছিল কোটা সংস্কার আন্দোলন। এটার নামই ছিল কোটা সংস্কার আন্দোলন, কিন্তু অবৈধ প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে সেটিকে কোটা সংস্কার না করে সেটিকে কোটা বাতিল করে দিয়েছে একটি প্রশাসনিক সিদ্ধান্তের বলে। কিন্তু তখনকার যারা আন্দোলন করেছে কেউ কিন্তু কোটা বন্ধ চায়নি, বাতিল চায়নি, সবাই চেয়েছে কোটা সংস্কার। এটি এই জন্যই অবৈধ প্রধানমন্ত্রী করেছেন যে তিনি যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের যে একটি বিষয় চূড়ান্ত নিষ্পত্তির একটা ইস্যু ছিল সেটিকে যেভাবে আদালতকে ব্যবহার করে তিনি ওই রায়টি তার পক্ষে নিয়েছেন, ঠিক তেমনি তিনি কোটার এই যে একটা নিষ্পত্তি ছিল সেটাকে তিনি আদালতকে ব্যবহার করে আবার কোটাকে পুনঃস্থাপন করেছেন। এই জন্যই পুনঃস্থাপন করেছেন। আপনারা দেখেছেন যে গণমাধ্যমে গত 10 থেকে 12 বছরে প্রকাশিত হয়েছে যে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে প্রায় গত 12 বছরে প্রায় 12 থেকে 13,000 আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদেরকে ভুয়া মুক্তিযুদ্ধ সনদ দেওয়া হয়েছিল। এখন এই ভুয়া মুক্তিযুদ্ধ সনদের যাদেরকে দিয়েছে তাদেরকে যদি নিয়োগ দিতে হয় তাহলে তো কোটাকে পুনঃস্থাপন করতে হবে। সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আদালতকে ব্যবহার করে এই খুনি শেখ হাসিনা সরকার এই কোটাকে আবার পুনর্বহাল করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 2018 সালে যে কোটা সংস্কার হয়েছিল সেখানে আমরা নৈতিক সমর্থন দিয়েছি এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এখন যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমরা সমর্থন দিচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা যে কোটা সংস্কারের বিষয়ে যে আন্দোলন করছে সেটির বিষয়ে একটু চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত। এবং দলের পক্ষ থেকে আমাদের দলের মহাসচিব এই বিষয়ে বিবৃতি দিয়েছেন। ছাত্রদলের পক্ষ থেকে আমাদের যেটি বক্তব্য সেটি হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই। এটি আমাদের একদম অফিসিয়াল বক্তব্য এবং চলমান যে গণতান্ত্রিক আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা করছে এই আন্দোলনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে এবং একই সাথে সাথে আমরা বিশ্বাস করি এই আন্দোলন ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীদের বাধার মুখ হয়ে এই আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ। আপনাদের ধন্যবাদ। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের যারা বিভিন্ন ইউনিটের আমাদের সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা অবশ্যই আন্দোলনে যুক্ত হতে পারে এবং রয়েছে, এটি হচ্ছে আমাদের বক্তব্য। ঠিক আছে, থ্যাংক ইউ।